ফেব্রুয়ারি নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশের গন্তব্য, বললেন প্রধান উপদেষ্টা। রাজধানীতে 3 দিনের দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চ শিক্ষা সম্মেলন শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন চলছে। 645টি আবেদনের লড়াই চলবে 18 জানুয়ারি পর্যন্ত। জুলাই সনদ আর তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রস্তুত হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। জায়গা পাচ্ছে ফ্যামিলি, হেলথ ও কৃষক কার্ডের মতো জীবন ঘনিষ্ঠ সেবা পরিকল্পনা। এবং 8 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে কমেছে শীতের দাপট। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে। 645টি আবেদন নিয়ে শুরু হয়েছে শুনানি। আজ 211 থেকে 280 পর্যন্ত আপিলের শুনানি হবে। গত 3 দিনের শুনানিতে বেশিরভাগ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের বৈধতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার শুনানির প্রথমার্ধেও দেখা যায় বেশিরভাগ আপিল মঞ্জুর হতে। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আর শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত না হলে সংক্ষুব্ধরা যেতে পারবেন উচ্চ আদালতে। 31 দফা জুলাই সনদ ও তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রস্তুত হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। জায়গা পাচ্ছে ফ্যামিলি, হেলথ ও কৃষক কার্ডের মতো জীবন ঘনিষ্ঠ সেবা পরিকল্পনা। নেতারা বলছেন শুধু লিখিত প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের নিরিখে তৈরি হচ্ছে এবারের ইশতেহার। আর বিশ্লেষকের মতে পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের মন জয়ে টেকসই ও বাস্তবায়নযোগ্য ইশতেহারের কোনো বিকল্প নেই। কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতির লিখিত দলিল ইশতেহার নিয়ে জোরে সোরে কাজ করছে বিএনপি। দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী ইশতেহার কতটা মূল্যায়িত হয়েছে, কেবলই কি নির্বাচনে জেতার কৌশল, নাকি দলগুলোর প্রতিশ্রুতির লিখিত ফুলঝুরি মাত্র? বরাবরই এমন প্রশ্ন ইশতেহার ঘিরে। তবে বিএনপি বলছে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তাদের ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতির দলিল হবে না, বরং বাস্তবায়নে দেয়া হবে সর্বোচ্চ নজর। ঘোষিত 31 দফা, তরুণের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের সমন্বয়ে প্রস্তুত হচ্ছে ইশতেহার। জনমুখী ইস্যু, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড সহ 7টি পরিকল্পনা বিএনপির ইশতেহারে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। এবারকার ইশতেহারে অবশ্যই মহিলাদের এম্পাওয়ারমেন্টকে অ্যাড্রেস করা হবে, হেলথ ইস্যুটাকে অ্যাড্রেস করা হবে, ফার্মার্স ইস্যুটাকে অ্যাড্রেস করা হবে। এইসব নিয়েই আমাদের এবারকার ইশতেহারটা হবে। ইশতেহারের উল্লেখযোগ্য অংশে 31 দফার নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাক স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর স্টার্টআপ, ফ্রিল্যান্সিং সহ ক্রিয়েটিভ ইকোনমি সামনে আনতে চাচ্ছে বিএনপি। জুলাই সনদকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন ব্যবস্থা পুনর্গঠন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালীকরণ ইশতেহারের মূল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করবে বিএনপি। বর্তমানে 18 থেকে 33 বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় 4.5 কোটি, যার বেশিরভাগই 26 থেকে 29 বছর বয়সী। বিশাল এই প্রজন্মের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও বেকার ভাতা সহ নানা পরিকল্পনা থাকছে ইশতেহারে। সারা দেশে অন্তত 20,000 কিলোমিটার খাল ও নদী পুনঃখনন করে পানি প্রবাহ নিশ্চিত করা, 5 বছরে 25 কোটি গাছ রোপণ, পর্যায়ক্রমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সহ জাতীয় ইস্যুগুলো স্থান পাবে ইশতেহারে। বিএনপির কাছে জাতীয় স্বার্থই সবচেয়ে প্রধান এবং সেটার জন্য আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে বার্গেন করব আমরা, এবং এটা আমাদের হিস্সা আমরা আদায় করব। দেশটা একবারে লুটপাট করে ফোগলা করে গেছে, তো ন্যাচারালি আমরা যদি ইমপ্লিমেন্ট না করতে পারি, মানুষ তাহলে কি পরিবর্তন দেখলো? বিশ্লেষক বলছেন এবার ভিন্ন পরিস্থিতির নির্বাচনে ভোটের ইশতেহার নিয়ে যত্নবান না হলে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে দলগুলোকে। এইবার আমরা মনে করছি যে রাজনৈতিক দলই এই সরকার গঠনের সুযোগ পাক না কেন, তারা এই বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কারণ প্রত্যেকের মাথায় কিন্তু একটা জিনিস থাকবে, স্মৃতিতে একটা জিনিস থাকবে, সেটা হলো 24-এর গণ অভ্যুত্থান। এইবার তাদের যে নির্বাচনী ইশতেহার হবে, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তাদের মধ্যে সদিচ্ছার বহিঃপ্রকাশ থাকতে হবে, কেননা জনগণ প্রত্যেকটা জিনিস চুলচেরা বিশ্লেষণ করবে। আগামী 20 জানুয়ারির মধ্যে বিএনপির ইশতেহার প্রস্তুত হওয়ার কথা শোনা যাচ্ছে। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দিবে দলটি। সংশ্লিষ্টরা বলছেন কোনো চমক নয়, বাস্তবায়ন ও জনস্বার্থের বিষয়গুলোই সর্বোচ্চ গুরুত্ব পাবে বিএনপির ইশতেহারে।
আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারি নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশের গন্তব্য, বললেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচনে অনেক তরুণ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা জনগণের ভোটে বিজয়ী হয়ে সংসদে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে 3 দিনের দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধি সহ মোট 30 জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিয়েছেন। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসি জানিয়েছে, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ফেব্রুয়ারি নির্বাচনেই নির্ধারণ হবে বাংলাদেশের গন্তব্য। এই নির্বাচনে অনেক তরুণ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি আশা করব জনগণের ভোটে বিজয়ী হয়ে তারা সংসদে যাবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা চেয়েছে জামায়াত ইসলামী। সকালে জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এর সহায়তা চান। সকালে রাজধানীর বসুন্ধরায় এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। আলোচনা হয় বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার বিষয়েও। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করছেন নেতাকর্মী ও স্বজনরা। সোমবার রাত 10টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে তাকে আটক করা হয়। রাত 12:30টার ডাবলুর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ডাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। কিন্তু পরিবারের দাবি, আটক করার পর তাকে নির্যাতন করা হয়েছে। এই হত্যা পরিকল্পিত। ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যেতে চাইলে বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দেয়। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 235 মৌলভীবাজার 1-এ। ইলেকশন এক্সপ্রেস আজ আমরা রয়েছি মৌলভীবাজার 1 সংসদীয় আসনে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভ অনুষ্ঠানে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে। প্রথমে জানতে চাইব সরাসরি আপনার কথা, কেমন দেখছেন মাঠের পরিস্থিতি, ভোটের পরিবেশ কেমন এখন পর্যন্ত? জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার লাখ শুকরিয়া যে আমরা যখনই মাঠে নেমেছি নির্বাচনের জন্য মানুষের যথেষ্ট সাড়া এবং ভালোবাসা পাচ্ছি। আর নির্বাচন তফসিলের পরে এখন যে পরিবেশ পরিস্থিতি চলছে নট সো গুড। আমরা মনে করি যে অতটাই খারাপ নয়, তবে আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে সরকারকে আরও আন্তরিক হওয়া দরকার। আমাদের কোনো ভোটার যাতে কখনো কোনো হয়রানির শিকার না হয়, প্রশাসনকে সেটা নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখনও আমাদের বিশেষ করে মৌলভীবাজার 1 আসন অনেকটা শান্তিপ্রিয়। একটু জানতে চাই, ভোটারদের কাছে আপনারা গিয়েছেন এবং এখনও যাচ্ছেন নানাভাবে, ভোটারদের মূল চাওয়াটা কি চাইছেন আপনাদের কাছ থেকে তারা? আসলে ভোটাররা একটা পরিবর্তন চান। বাংলাদেশের আজকে স্বাধীনতার এত বছর পরে রাজনীতিতে যে আমরা একটা গুণগত পরিবর্তন চেয়েছিলাম সেটা এখনও মানুষ পায়নি, এটা আমাদের বিশ্বাস। এবং এই জন্যই জুলাই আন্দোলন হয়েছে। ছাত্র জনতার যে আজকে একটা বড় দাবি ছিল যে সমাজে বৈষম্য দূর করা, সৎ নেতৃত্ব। ভোটাররা এখন সৎ নেতৃত্ব চায়, সুশাসন চায়, পাশাপাশি একটা সুন্দর উন্নয়ন যাতে হয়, মানুষের তাদের যাতে নাগরিক সুযোগ সুবিধাগুলো ঠিকমতো পায়, এইগুলোই মূলত ভোটারদের। দুটি গুরুত্বপূর্ণ উপজেলা আপনার এই আসনে, উন্নয়নে কোন বিষয়গুলো একটু ফোকাস করছেন আপনারা জনগণের কাছে এবং কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন একটু সংক্ষিপ্ত? জি আলহামদুলিল্লাহ, আমার এই আসনে 2টি উপজেলার মধ্যে 2টি উপজেলাই খুবই সুন্দর। এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। বড়লেখাতে আমাদের মাধবকুণ্ড, বুবারতল সহ, আর জুড়ি বড়লেখা মিলিয়ে হচ্ছে আমাদের হাকালুকি হাওর, আর ওইদিকে লাঠিটিলা সহ। তো আমরা পাতারিয়া পাহাড় সহ যদি সবগুলোতেই যদি মনে করি যে এগুলো আসলেই প্রাকৃতিক আল্লাহ তাআলার দান,
এটাকে যদি আমরা আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারি, বিশেষ করে পর্যটকদেরকে আকৃষ্ট করার মতো, এখন দুনিয়াতে ট্যুরিজমের উপরে অনেক গবেষণা চলে, অনেকেই সেগুলো করছে। তো মানুষ আসলে সব দিকে নিজের যেমন এলাকার উন্নয়ন চায়, পাশাপাশি তার এলাকা সুন্দর হোক সেটা চায়। আর আমারও যতটুকু দেশ বিদেশ ঘোরার সুযোগ হয়েছে, বিশেষ করে মালয়েশিয়া ঘুরে, চায়না ঘুরে আমার যেটা মনে হয়েছে আসলে বাংলাদেশকে সাজানো যায়, এবং বিশেষ করে আমার এই এলাকায় সাজানো যায়। এগুলো সাজালে মানুষ খুশি হবে। আমার সেই পরিকল্পনাটাই আপনাদের রয়েছে। তো দর্শক, আমরা রয়েছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমরা আজ এখন রয়েছি মৌলভীবাজার 1 আসনে। তো পরবর্তীতে দুপুর 2টার সংবাদে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করব। সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকুন। পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে এসব এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে চলা মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে খুব কম মানুষ বের হচ্ছেন। এদিকে টানা 8 দিন শৈত্যপ্রবাহের পর আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীতে স্থবির স্বাভাবিক জীবনযাপন। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় চুয়াডাঙ্গায় শীত বেশি অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশার কারণে ভোরেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করে। শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। জেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম। এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।